আজকে আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলবো সেটি সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা পাতা ঝরার মরশুমে। আমার কাছে এটার অনেকটা পুরনো একটা এডিশন আছে, তাই এর কভার পেজটা অন্যরকম, কিন্তু এখন বর্তমান এডিশনগুলোর খুশম্মতে একটু অন্যরকম কভার পেজ, অন্য একটি কভার পেজ করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাপেল ট্রিয়ের টাইপ যে পাতাগুলো হয় সেই রকম কয়েকটি পাতা ঝরছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এই গল্পটি হচ্ছে 4 বন্ধুর মেনলি দিয়াগো, ডুডু, কবির আর জ্যাকসনের। সরঞ্জিৎ চক্রবর্তীর ছোটবেলা কেটেছে বাটানগরে। ওনার ছোটবেলার সময় অ্যাকচুয়ালি তখন মফস্বল হিসাবে বাটানগর বেশ উন্নত একটি জায়গা ছিল এবং খুব সুন্দর একটি জায়গা। মফস্বলের ছেলে সরঞ্জিতের অনেক লেখাতেই সেই বাটানগর, নঙ্গি এই জায়গাগুলোর উল্লেখ পাওয়া যায়, বা সেই প্লটটাকে বা জায়গাটাকে বেস করেই অনেক লেখা আমি পড়েছি ওনার। তার মধ্যে এটি একটি অন্যতম বই। এই যে 4 জনের নাম বললাম, যে 4টে বন্ধু দিয়াগো, ডুডু, কবির আর জ্যাকসন, এরা হচ্ছে সবাই নঙ্গি হাই স্কুলের স্টুডেন্ট এবং এদের সাথে এদের সেই থাকে না চিরশত্রু দল, সেই দলটি হলো টমাস চ্যালেঞ্জ কাপ ফুটবলের টুর্নামেন্টে হচ্ছে এদের চির প্রতিদ্বন্দ্বী দল রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে খেলা। যেমন আমাদের এই ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তান বা ফুটবলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এদেরও তেমনি নঙ্গি হাই স্কুল আর রবিন মেমোরিয়াল। তো এই খেলায় সবচেয়ে যে বেস্ট প্লেয়ার দিয়াগো, যার নামটাই একজন খুব বিখ্যাত ফুটবলারের নামে, সে খুব ভালো ফুটবল খেলে, কিন্তু দেখা যায় যে গল্পটি যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই ম্যাচেও আর কি ঠিক করে খেলতে না পারে, ম্যাচটি নঙ্গি হাই স্কুল হেরে যায়। তো এখানে হেরে যাওয়া একটাই সম্মানের ব্যাপার, যেহেতু বললাম যে এদের লড়াইটা অনেকটা সেই ইন্ডিয়া পাকিস্তান বা ফুটবলে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো, অর্থাৎ হেরে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার। নঙ্গি হাই স্কুলের ছেলেদের ফুটবল টিম চিরকালই জিতে আসা একটি টিম, সে হঠাৎ করে হেরে যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে লেখাটা শুরু। এবং এই ফুটবল টিমটার মধ্যে যে আসে সে হচ্ছে এই গল্পের এমন একজন নায়ক বা একজন মেন ক্যারেক্টার, সে হচ্ছে পুরু, যাকে হচ্ছে নঙ্গি হাই স্কুলের অস্থায়ী গেমস টিচার হিসাবে রাখা হয়, যাতে রবিন মেমোরিয়ালকে হারানো যায়। এবং সে এই শর্তেই আর কি চাকরিটা পায় যে রবিন মেমোরিয়ালকে হারাতে হবে, তবেই তার অস্থায়ী যে চাকরিটা সেই চাকরিটা স্থায়ী হয়ে উঠবে। তো এই কয়েকটি ক্যারেক্টার এবং এর সাথে আছে আরও অনেক ক্যারেক্টার যাদের নিয়ে এই উপন্যাসটা লেখক লিখেছেন। এবং সবারই মানে সবার না, বিশেষ করে হচ্ছে পুরুর একটা পাস্ট লাইফ আছে, সেখান থেকে কিভাবে বেরোবে, ও ওভারকাম করবে, এই সমস্ত কিছু নিয়ে ভালোবাসা, প্রতিশোধ, খেলাধুলো এবং সর্বোপরি সেই সময়কার যে সময় ছেলেরা আর কি খেলতেও ভালোবাসতো, খেলতে যেত রোজ মাঠে, বা প্রেমটা ডিজিটাল যুগে যে পৌঁছয়নি, আবার চিঠি দেওয়া নেওয়া, সেই যুগটার একটা সুন্দর প্রেমের কাহিনী ঠিক না, মানে সব কিছু নিয়ে সামাজিক কাহিনী, যাতে যেমন প্রেমের আভাস আছে তেমনি খেলাধুলো বিষয়ক ঘটনাবলীও আছে, যেহেতু এই বইটি মূলত খেলাধুলোকে কেন্দ্র করেই কিছুটা গড়ে উঠেছে, কিন্তু সমস্ত কিছুই আছে। একজন মানুষের জীবন তো শুধুমাত্র খেলা থাকে না, আরও পারিপার্শ্বিক অনেক কিছু থাকে, সেই রকমই। আমার উপন্যাসটি পড়ে খুব ভালো লেগেছে। আমার এই উপন্যাসটি পড়তে অনেকটা লেট হয়ে গেছে, কারণ এটা আমার আগেই পড়ে ফেলা উচিত ছিল। সবচেয়ে যেটা সরঞ্জিৎ চক্রবর্তীর লেখায় আমার সবচেয়ে নজর কাড়ে, বা যেটার জন্য আর কি আমি ওয়েট করে থাকি, সেটা হচ্ছে ওনার নাম। উনি নামগুলো দেন খুব আনকমন টাইপের, যাকে বলে। তো সেরকমই নাম পুরু, যদিও পুরু নামের একজন ঐতিহাসিক ক্যারেক্টার আছে ইতিহাসে, বাট তাও আর কি সেরকম তো নাম শোনা যায় না। এই ধরনের নামগুলো বেশ ইউনিক, একটা নতুনত্ব থাকে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে লেখকের। এই তো গেল বইটি কেন পড়বেন বা বিষয়বস্তু। এবার বলবো যে কোন সময়ের মানুষদের বেশি করে পড়া দরকার বইটা।
অবশ্যই সব সময় সব বয়সের পাঠকদের জন্য, তবে আমি বলবো এই বইগুলো পড়তে বেশি ভালো লাগবে বা রিলেট করতে পারবে দু ধরনের মানুষ। একটা হচ্ছে যারা ওই কৈশোরকালটা পেরোচ্ছে, তাদের জীবনের সাথে যা কিছু হচ্ছে, এখানে ওই যে 4 বন্ধু তারাও তো স্কুল স্টুডেন্ট, তারাও কৈশোরে আছে, তাদের সাথে বেশ মিল পাবে। এবং বড়রাও পড়তে পারে, কারণ তারা তাদের ছোটোবেলাটা এই বইটার মাধ্যমে বা লেখাগুলোর মাধ্যমে, গল্পটির মাধ্যমে ঘুরে আসতে পারবে। অনেকেই আছে যারা, বেশিরভাগই যারা পাড়ায় খেলাধুলো করে বা স্কুল লেভেলে যারা ফুটবল বা ক্রিকেট খেলতো, একটা স্কুলের সাথে পাশের স্কুলের মারপিট বা রেষারেষি যাকে বলে, হেলদি রেষারেষি, তবে কখনো সেটা এমন একটা পর্যায়ে চলে যেত যেটা পজিটিভ। প্রতিযোগিতা সবসময় তো দু ধরনের হয়, পজিটিভ এবং নেগেটিভ, দুটো পার্সপেক্টিভেই হয়। প্রতিযোগিতা যতক্ষণ পজিটিভ পার্সপেক্টিভে থাকে ততক্ষণ প্রতিযোগিতা ভালো, কিন্তু যখনই সেটা নেগেটিভ দিকে টার্ন নেয় সেই প্রতিযোগিতা আমার মতে ভালো নয়, না করাই উচিত। তো সেই সমস্ত কিছু মনে পড়বে, এবং সর্বোপরি প্রেম, যেটা মানুষের মনে চিরন্তন সত্য, চিরন্তন বসন্ত এনে দেয়, সেই সমস্ত কিছু এই বইটির মধ্যে পাবেন। এবার আসি বইটির কিছু ফিচার্সে আসি, যেগুলো থাকে একটা বই পড়তে গেলে বা রিভিউ করতে গেলে আমরা সবসময় যেটা বলে থাকি। বইটি অবশ্যই আনন্দ প্রকাশনী, অতএব প্রকাশনী দেখেই বোঝা যাচ্ছে যে দাম তো বেশি হবে। আমার কাছে যে বইটি আছে সেটা 350 টাকা মুদ্রিত মূল্য, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে 2020 এডিশন, সরি 2020 না, 2022 এডিশন। 20টা হচ্ছে ই বুকস সংস্করণ, সরি, আমার কাছে 10ম মুদ্রণ আছে যেটা মে 2022, আর এটা চলছে 2026, তার মানে এটা দাম বেড়েছে, হয়তো 500-400 টাকা হয়ে গেছে আমার যতদূর মনে হয়, কারণ যে হারে আনন্দর দাম বাড়ায়। যদিও আনন্দ এই বিষয়ে একটু আর কি বলবো, বেশি দায়ী করা হয় যে আনন্দের বইয়ের দাম ভীষণ বেশি, আনন্দ খুব তাড়াতাড়ি বইয়ের দাম বাড়ায়, কিন্তু আমি এই গত 2-3 বছর ধরে বই পড়ে, এবং বিশেষ করে এটা বেশি চোখে পড়েছে আমি যখন থেকে এই বুক রিভিউ করা শুরু করেছি, যে শুধু আনন্দর বইতে না, সমস্ত প্রকাশনীর বই কিন্তু বেশি। অনেক বই এমন আছে, যে অনেক প্রকাশনী আছে এমন যাদের বই যে কোয়ালিটির বা যেটুকু লেখা তার থেকে অনেক বেশি দাম রেখেছে বলে আমার মনে হয়েছে পার্সোনালি। সেখানে শুধু আমরা আনন্দকে একটু বেশি আনন্দ আর কি কালিমা লিপ্ত বেশি এই বিষয়ে, তাই শুধু আনন্দ না, অনেক বইয়েরই দাম বেশি, তবে হ্যাঁ আনন্দর চোখে পড়ে কারণ ওর দামটা অনেকটা বেশি মনে হয়। একমাত্র আমি যে সমস্ত বইগুলো দেখেছি, ডেজ এর মধ্যে হচ্ছে একটুখানি কম মানে আর কি, কম দামে আর কি ভালো মানের বই পাওয়া যায়, সরি প্রথমে উল্টো বলছিলাম, কিন্তু এই আনন্দ ডেজে হচ্ছে কম দামে একটু ভালো মানের বই পাওয়া যায়। আর এছাড়াও যে সমস্ত ছোটোখাটো প্রকাশনীগুলো আছে সেগুলোর কিন্তু বইগুলোর বেশ ভালো দাম আমার মতে। কিন্তু আনন্দর যেটা অন্যান্য প্রকাশনীর ক্ষেত্রে হয়, যে আমি বেশি দাম দিয়ে বইটা কিনলাম, তারপরে সেই যে কোয়ালিটিটা লেখার, যে একটা বইয়ের দাম দিয়ে কিনতে ভালো লাগে কখন, যখন জানি যে সেই বইটা থেকে আমি যে লেখাটা পাবো সেটা বেশ সেই কোয়ালিটি লেখা দেবে। কিন্তু অন্যান্য প্রকাশনীগুলোর ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় যে তাদের দামটা বেশি হয়ে যায়, কিন্তু কোয়ালিটির লেখাটা খুব একটা পাওয়া যায় না। সে তুলনায় আনন্দ অনেক ট্রাস্টেবল, কারণ আনন্দ বই যদি আপনি একটু বেশি দাম দিয়েও কেনেন, আপনি জানবেন যে আনন্দর বই কিনে ঠকবেন না, কারণ ওর কোয়ালিটি বেস্ট। খুব আনন্দর আমি যে কটা বই পড়েছি এখনো অবধি, আনন্দ এমনি তো আনন্দ নয়, তো সেটা তার কোয়ালিটি পড়লেই বোঝা যায় যে কি লেখা ওরা ছাপায়। যাই হোক, এখানে আছে লেখকের অন্যান্য গ্রন্থ, যেগুলো হচ্ছে ওনাদের প্রকাশনী থেকে বেরিয়েছে। সব পড়ে হয়ে ওঠেনি, পড়া হয়নি, কিন্তু অনেক কটাই পড়েছি দেখছি আমি যখন এই অন্যান্য গ্রন্থের লিস্টটা মেলাচ্ছিলাম, তো বেশ অনেক কটাই পড়েছি। এবার আসি পেজ কোয়ালিটি, বেশ মোটা পেজ। আমার বইটা আপনারা বুঝতে পারবেন না, কারণ যখন রেকর্ড করি পুরোটাই সাদা আসে, কিন্তু একটু ইয়েলোইশ টাইপের পেপার, এবং লেখার যে ফন্ট সাইজ বেশ ভালো। হার্ড বাইন্ডিং বুক, এটা বেশ মোটা একটা বই। টোটাল পেজ সংখ্যা হচ্ছে 238টা পেজের একটি বই, বেশ মোটাই, যে দেখিয়ে দিচ্ছি, এই যে এতটা মোটা বই, বেশ সুন্দর। পুরো উপন্যাসটা খুব সুন্দর, এবং পাতা ঝরার মরশুমের নামটা বেস্ট, আমার ভীষণ ভালো লাগে এই নামটা, পাতা ঝরার মরশুম অর্থাৎ শীতকাল,
শীতকাল, এই সময় যেমন নতুন পাতা আর কি গাছের পুরনো পাতাগুলো ঝরে যায় এবং আস্তে আস্তে নতুন পাতা গজায় বসন্তকাল থেকে। তো সেই সময়টা অর্থাৎ যা কিছু তার মধ্যে ছিল সেগুলো ফেলে রেখে আবার নতুন করে শুরু করা, এই জিনিসটাকে সিগনিফাই করে এই বইটিও তাই। অনেকে বিশেষ করে পুরুষ জীবনে যা কিছু ছিল, পুরুষ সাথে সাথে অন্যান্যদের যে 4 জন বন্ধুর কথা বলা হয়েছে, তাদের জীবনে যা কিছু ঘটেছিল সমস্ত কিছুকে রেখে দিয়ে সাইড করে ফেলে দিয়ে বলা ভালো, রেখে দিয়ে বলা ভালো, আমার নতুন করে শুরু করা, রিস্টার্ট করা, এই জিনিসটা এই বইটা বা এই উপন্যাসটা পড়ে ভালোভাবে বোঝা যায়। আমি রেকমেন্ড করব অবশ্যই পড়ুন। খুব সুন্দর একটি লেখা এবং গিফট পারপাস বইটা খুব সুন্দর বই একটি।